নেচার চেঞ্জ হতেছে, এটা তোমরা বুঝতেছো? ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে এত আলোচনা হয় কি কারণে? দেখো তার মানে আমরা কঠিন একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আলটিমেটলি এই একটা সিনেমা আছে কি জানি, দাঁড়াও, আরে অ্যানিমেশন একটা মুভি আছে বুঝছো, আরে ইভা ইভা না কি জানি নাম একটা, ওটার নাম কি? ওই ওই সিনেমায় দেখায় বুঝছো যে একটা স্পেসশিপ নিয়ে উপরে যায়, মানে ওই ওরা জানে না যে আর্থ নামে পৃথিবীতে কিছু ছিল, কোনো গাছপালা ছিল না, তো একটা গাছ পাওয়া যায়, ওইটা নিয়ে ওই পুরো সিনেমাটা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা। ম্যাম, আর্টিফিশিয়াল মাংস তৈরি হলে তো আমাদের ভ্যাটে ডাক্তারদের কি হবে? হ্যাঁ, আমাদের কাজ টাজ কমে যাবে বুঝছো, অবস্থা খারাপ আছে সামনে। না আলটিমেটলি দেখো তখন আমরা তুমি, বিকল্প পদ্ধতি ইউজ করব। হ্যাঁ হ্যাঁ শোনো, এখন সবচেয়ে বড় সমস্যা কি আমি তোমাকে বলি। ও মুভি নেম আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? মুভি নেমটা ভুলে গেছি তো। ইয়ে আলটিমেটলি কি হবে, জাপানে যেটা ছিল, জাপানের লোক সংখ্যা তো খুবই কম, ওরা তো আসলে খুবই কমার্শিয়াল, ওরা বাচ্চা কাচ্চা নেয় না, তারপর ফ্যামিলি মেনটেন করার সমস্যার জন্য ওদের মানে লোকজন কম। ওদের আমরা যে চাপ দিতাম, চাল প্যাকেট হয়ে বের হয়ে আসতো, সবকিছুই মানে সবকিছুই অটোমেটেড হয়ে যাচ্ছে, আমাদের দেশেও হয়ে যাবে। তবে যতক্ষণ আমরা যদি আমাদের এই জনশক্তিকে যদি ইউজ করতে না পারি চায়নার মতো, তাহলে সমস্যা আছে। কিন্তু বাংলাদেশে অলরেডি তোমরা জানো যে ইকোনমিকে আমরা অনেক ভালো আছি, ইকোনমিক ক্রাইসিস আমাদের এখন তেমন নাই, সো আমরা আশা করতে পারি যে যদিও টেকনোলজি আসবে তারপরেও আমরা সার্ভাইভ করবো আর কি। আর শোনো, মানুষের ধরন কি, আমাদের শরীরের একটা কিডনি চলে গেলে আর একটা অলরেডি তার কাজটা করে নেয়, ঠিক আছে? আমরা যখন টেকনোলজি দিকে যাব আমরা ওইভাবে ডাইভার্টেড হয়ে যাব, ঠিক আছে? ম্যাম, আমরা তো তাহলে আস্তে 148 জন। আস্তে যন্ত্র নির্ভর হয়ে যাব ম্যাম। হ্যাঁ, ওয়ালি ছিল, রাইট, ওই একটার নাম ওয়ালি ছিল। হ্যাঁ, আমরা তো যন্ত্র দিকে যাব, যন্ত্র আস্তে আস্তে তো যন্ত্র আসবে, এটাই স্বাভাবিক। শোনো, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অনেক কিছু খারাপ হয়ে যাচ্ছে, ভাবতেছে পৃথিবী এত খারাপ, দুনিয়া এত খারাপ, হ্যান ত্যান। পৃথিবী আসলে খারাপই হবে, কারণ আমরা আলটিমেটলি ইয়ের দিকেই যাব, আমরা আলটিমেটলি কিয়ামতের দিকেই যাব, কারণ পৃথিবী আরো খারাপই হবে। ওই যে তারা টাকা ইনকাম করছে, থানায় দিছে, এখানে দিছে, ওখানে দিছে, পলিটিক্যালি দিছে, তো তারা সার্ভাইভ করতেছে, সমস্যা নেই। শোনো, ধর্মকে সবকিছু ইউজ করা বিজনেস। হচ্ছে, ধর্ম হচ্ছে সবচেয়ে সফট কর্নার একজন মানুষের, এই জন্য ধর্মকে দিয়ে ব্যবসা করাটা সবচেয়ে ইজি বাংলাদেশে। এখন আসো, এই 160 জন, আজকে জাস্ট আমরা সুপারফিশিয়ালি কিছু দেখি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার, ইউবিনারি সিস্টেম দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। এখন আসো, আমি যেটা শুরু করব, তোমরা জানো যে ইন্টিগ্রাল ফিজিওলজি বলতে কি বুঝো তোমরা?
ইন্টারনাল ইন্টারনাল ফিজিওলজি। ইন্ট্রিগাল হচ্ছে ইন্ট্রিগেশন, মানে অনেকগুলা সমন্বয় থেকে আসছে ইন্ট্রিগাল ফিজিওলজি বা ইন্ট্রিগেটিভ ফিজিওলজি, অর্থাৎ অনেক কিছু সমন্বয় দিয়ে যে একটা সিস্টেম, আমাদের নর্মাল যে ফাংশনটা গঠিত সেইটাকে বলা হয় ইন্ট্রিগাল ফিজিওলজি। তা আমাদের যে ইন্ট্রিগাল ফিজিওলজি এই বা ইন্ট্রিগেটিভ ফিজিওলজি, এই ইন্ট্রিগেটিভ ফিজিওলজিতে অনেকগুলা সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। যদিও তোমাদের এটা ক্রেডিট সংখ্যা 1, বাট এটাতে কিন্তু অনেকগুলা সিস্টেম এটার মধ্যে ইনক্লুড আছে, যেমন ইউরিনারি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, আর কি আছে এই আমাদের টেম্পারেচার রেগুলেশন এবং অ্যাসিড বেস ব্যালেন্স। তো এই মাসকুলার সিস্টেম, তো এই সিস্টেমগুলো আমরা তোমাদের এই সাবজেক্টে পড়াবো এবং সবগুলা সিস্টেম কোঅর্ডিনেশন করে যে নর্মাল ফাংশনগুলো আমাদের বডিতে রেখেছে, এইটাই হচ্ছে ইন্ট্রিগাল ফিজিওলজি। তোমরা জানো যে ফিজিওলজি হচ্ছে নর্মাল ফাংশন অফ দ্য বডি, তো এই সবগুলা সিস্টেমকে কোঅর্ডিনেশন করে যে ফিজিওলজি সেটাই হচ্ছে ইন্ট্রিগেটিভ বা ইন্ট্রিগাল ফিজিওলজি। তো এই যে এখানে যে সিস্টেমগুলো পড়ছি তার মধ্যে একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। এই ইউরিনারি সিস্টেম নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব এবং আমি ইউরিনারি সিস্টেমটা পড়াবো। ট্রাই করবো যে তোমাদের 2টা বা 3টা ক্লাসের মধ্যে ইউরিনারি সিস্টেম শেষ হয়ে যাবে, তারপর তোমাদের অন্য সিস্টেম আমরা শুরু করবো, ঠিক আছে? এবং আমি আলম স্যার, এবং তোমরা জানো যে তোমাদের বিদেশ থেকে জাপান থেকে একটা ম্যাডাম আসছে, নতুন ম্যাডাম শারমিন আক্তার ম্যাডাম, যখন ফিজিওলজি ডিপার্টমেন্টের হেড, আমার পরে যিনি হেড হয়েছেন। তো ওই ম্যাডাম হচ্ছে তোমাদের হয়তো 2-1টা ক্লাস নিবেন, কিন্তু আমি আর আলম স্যারই মেইনলি তোমাদের এই ক্লাসটা ডিল করবো, ঠিক আছে? আর আমার ক্লাসে যদি কোনো প্রবলেম হয় পড়ানোর মধ্যে ইয়ার মধ্যে, তোমরা আমাকে কোশ্চেনও করতে পারো, চ্যাটে দিতে পারো, বা আমাকে মেইলও করতে পারো। আমার ইমেল অ্যাড্রেস ডায়েরিতে আছে, ওয়েবসাইটে আছে, আর এর মধ্যে তো প্রশ্ন করতে পারো। And foreign students, so today I will discuss about the urinary system, which is very vital system in our body, and without this system we cannot survive. And why it is integral physiology? Because there are different systems in the body which integratively works to maintain the normal functions of our body. So today we will talk about the integral physiology, the urinary system part. So what is urinary system? Urinary system is the system which mainly do the works to remove the waste product from our body and maintains the balance, the water balance, the buffer balance, all balance in our body. That is urinary system. If this system was not present in our body, what will happen? If urinary system is damaged or doesn't work, that means waste product which is regularly produced in our cell, in our body, due to different mechanisms, all will remain in our body and they will kill us. তাহলে আমরা বলতেছি যে ইউরিনারি সিস্টেমের মেইন কাজ হচ্ছে ওয়াস্ট প্রোডাক্টটা শরীর থেকে বের করে দেওয়া। যদি তোমার কোনো কারণে ইউরিনারি সিস্টেম না থাকে বা কোনো কারণে ড্যামেজ হয়, ডিজিজড হয়, তাহলে কি হবে? আমাদের শরীরে যে কন্টিনিউয়াসলি মেটাবলিজমের ফলে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, এইগুলা শরীরে থেকে যাবে এবং আলটিমেটলি আমাদের যে নর্মাল সেলগুলো তাদেরকে মেরে ফেলবে এবং আমরা মারা যাব। তোমরা জানো যে কিডনি ড্যামেজের কারণে বাংলাদেশে প্রচুর রোগী মারা যায় এবং ডায়ালাইসিস করতে করতে আমাদের দেশের অনেক পেশেন্ট গৃহহারা হয়। তারপরে হচ্ছে লাস্টে কি হয়, কিডনি ডিজিজ হলে মারা যায়, মানে বাঁচানোই টাফ হয়ে যায়। তোমরা হেডের সাথে দেখা করে আসতে পারো। এবং আরেকটা কি হয় সেটা হচ্ছে, তোমরা জানো যে করোনা ডিজিজ এখন হচ্ছে, করোনার কারণে কিন্তু একটা ভাইটাল অর্গান এফেক্টেড হয়, সেটা হচ্ছে কিডনি এবং লিভার। তো কারো যদি কোনো কারণে কিডনি ড্যামেজ থাকে তাহলে প্রবলেম হবে। এখন আমরা আসি যে ইউরিনারি সিস্টেম বা এই যে ইউরিনারি সিস্টেমে কি কি অর্গান থাকে, তাদের কাজ কি এবং তারা কি কাজ করে, এবং যদি কোনো সমস্যা থাকে কি কি প্রবলেম হতে পারে। তো দ্য মেইন পার্টস অফ দ্য ইউরিনারি সিস্টেম ইজ কিডনি, ureter, urinary bladder and urethra. Please take a look at the picture. So আমরা জানি যে ইউরিনারি সিস্টেম কি কি নিয়ে তৈরি। যদি বলি কম্পোজিশন অফ ইউরিন, হ্যাঁ বলো। ম্যাম যদি একটু স্লাইড শো করতেন ম্যাম, পুরো স্লাইডটা দেখা ও যেত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। So the composition, first you have to know about the composition or structure of the urinary system. So if we talk about the structure of the urinary system, there will be 2 kidney. You can see there is 2 kidney in 2 side, 2 kidney, 2 side, and from the kidney there is a long tube. Both 2 side there is long tube which connects with a bag-like structure.
So this two tube is known as ureter, and the bag-like structure, which is very hollow organ, it is known as urinary bladder, and finally there is a small part, it is known as urethra. তাহলে আমরা কিডনিকে কি বলতেছি? দুইটা কিডনি থাকবে এবং দুইটা ইউরেটার থাকবে এবং একটা ইউরিনারি ব্লাডার থাকবে এবং একটা ইউরেথ্রা থাকবে। It is clear? Yes, Clear? ma'am. Okay, so kidney, you can see there is two parts of the kidney which is located in the abdominal cavity, and from that part there is two tube. So what are these functions of these organs? So kidney, a pair, produce urine, and then there is two ureters that carry the urine from the kidney to the urinary bladder, and from the bladder there is a small structure, it is known as urethra. This urethra excretes urine from the bladder to the exterior, and there is inside the urethra there is a small muscle like structure, it is called sphincter. And what is the function of this sphincter? This sphincter regulates the urine flow, that is urination or micturition. It is also known as micturition, another is urination. So this sphincter muscle, when constrict, urine will not come, and when relax, urine will flow. তাহলে কি হয়? শোনো, আমরা কি সবসময় urination করি? All times we urinate? No. When we urinate, there is some signals in our brain that we have to urinate. আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায় যে আমাদের ইউরিনেশন করতে হবে, আমাদের বাথরুমে যেতে হবে। তো যখন আমরা বাথরুমে যাই, দেখো যদি আমাদের কোনো কন্ট্রোল সিস্টেম না থাকতো তাহলে কিন্তু সারাক্ষণ ইউরিনেশন হতে থাকতো। তো আমাদের একটা স্ফিংটার মাসেল আছে যেটা রেগুলেট করে ইউরিনের ভলিউমটা, অর্থাৎ ইউরিনেশন হবে কিনা। যখন এটা কনস্ট্রিক্ট করে তখন ইউরিনেশন হয় না, যখন রিল্যাক্স হয় তখন ইউরিনেশন হয়। এখন খেয়াল করো, the old people in your family or your country, sometimes they cannot control their urination. What happens to them? আমাদের অনেক বুড়া আত্মীয় স্বজন আছে না যাদের ইউরিনেশন হয় না। কেন হয় না? কারণ কি? তাদের এই যে স্ফিংটার মাসেলটা থাকে, এই মাসেলটা লুজ হয়ে যায়, ফলে কি হয়? তাদের ইউরিনেশনটা কন্ট্রোলে থাকে না এবং আস্তে আস্তে ইউরিন পড়তে থাকে ফোটায় ফোটায়, ঠিক আছে? তো এই জন্য তাদের ইউরিনটা হতে থাকে, এটা একটা সমস্যা। তাহলে আমাদের কিডনির কাজ হচ্ছে কিডনি ইউরিন তৈরি করবে। আচ্ছা, ইউরিনটা কোথা থেকে তৈরি হয় বলো তো একটু? ইউরিন যে তৈরি হচ্ছে কোথা থেকে তৈরি? না, লিভার থেকে তৈরি হয়। গ্লোমেরুলাস থেকে। আরে না রে, আমি বলতেছি ইউরিনের সোর্স পানি কোথা থেকে আসলো? ব্লাড থেকে ম্যাম। ব্লাড থেকে আসলো, ব্লাড। রাইট, লিভার থেকে ইউরিন তৈরি হয় না, ইউরিন তৈরি হয় কিডনি থেকে। কিডনির জি ম্যাম। বাংলা নাম কি? বৃক্ক। বৃক্ক থেকে, এই বৃক্ক থেকে, বৃক্কর মধ্যে একটা পার্ট থাকে, একজন বলছো গ্লোমেরুলাস, রাইট, গ্লোমেরুলাস থেকে ইউরিন তৈরি হয়। এবং এই গ্লোমেরুলাস কিসের পার্ট? নেফ্রনের পার্ট। নেফ্রন কি? বৃক্কের পার্ট। নেফ্রন হচ্ছে কার্যিক একক। স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল। ইয়েস, স্ট্রাকচারাল বলো। Structural and functional unit of kidney is known as nephron. এই নেফ্রনের পার্ট হচ্ছে গ্লোমেরুলাস, যেখান থেকে ইউরিন তৈরি হয়। কিভাবে তৈরি হয়? How urine forms? What is the structure of glomerulus? I will talk in later. So now take a look. If you see a person and this is the part of the urinary system, two kidneys. Inside the kidney there are some blood vessels, and there are two tube, it is ureter, and there is bag-like structure where reserves the urine, it is known as bladder, and then urethra. And if you cut down the kidney, like in longitudinal or cross section, you can see inside the kidney the structures. So what are the structures? তুমি যদি বাইরের পার্টে যাও সেটাকে বলবে renal cortex. The outer part of the kidney কে বলে renal cortex, and inner part of the kidney you can see the some pyramidal like structures. It is known as renal medulla inside. And this cortex and medulla produces urine, and this urine comes to a broad area. It is known as renal pelvis, and from here the ureter begins, and then urinary bladder, and then urethra outside to the body.
বোঝা গেছে? জি ম্যাম। Yes, ma'am. So there are some accessory structures or associated structures known as some blood vessels comes to the kidney. Why? Because blood will come the kidney, and from this blood the urine will produce blood plasma, okay, the water part of the blood. And another function, if there is any product go to the kidney, if it is necessary for our body, it will reabsorb by the body. So blood vessel is very vital part in the urinary system. অর্থাৎ আমরা বলতেছি যে কিছু কিছু ব্লাড ভেসেল অবশ্যই কিডনির কাছে থাকতে হবে। কেন? কারণ হচ্ছে এই ব্লাড থেকেই তো ইউরিন তৈরি হবে, এবং এই ব্লাডের পরে কি হবে, কিছু কিছু জিনিস যদি কিডনির মধ্যে দিয়ে গ্লোমেরুলাস থেকে ছেঁকে আমাদের শরীরে যদি প্রয়োজনীয় কোনো পদার্থ কিডনির মধ্যে কোনোভাবে চলে যায়, সেটাও আমাদের ব্লাডের মধ্যে আসতে হবে। এই জন্য এই ব্লাড ভেসেলগুলা খুবই ইন্টিমেট অ্যাসোসিয়েশনে থাকে ইউরিনারি সিস্টেমে। সো দেয়ার ইজ সাম রেনাল আর্টারি। ইট ইজ রেনাল মিন্স Kidney related. kidney related, yes. And hepatic means hepatic. Liver related. Liver related. Neural. Mostisk. Neuron Brain. related or brain related. And cardiac. Heart related. So renals, whenever you will see any term related to renal, you can guess that it is related to kidney and our urinary system, okay? So there will be renal artery. Artery means which brings the oxygenated blood, and renal veins, which means vein always carry the deoxygenated blood. So renal artery brings blood to the kidney, which is again divided into afferent arteriole and efferent arteriole. What is artery and arteriole? Arteriole is the Choto. Arteriole choto. Arterial is ছোট the হয়। smallest part, fine division of artery, okay? And artery against aorta, ঠিক আছে? aorta বড়, আরো বড় হচ্ছে aorta. So renal vein carries blood to the inferior vena cava and nerves. কিডনিতে যেখানেই আমাদের অর্গান আছে সেখানেই নার্ভের সাপ্লাই আছে। তো এখানে যে নার্ভ থাকে সেটা হচ্ছে স্প্ল্যানিক নার্ভস, সিম্প্যাথেটিক ফাইবার অফ প্ল্যানিক নার্ভস এখানে সাপ্লাই দেয়। এখন আসো, what is the function? So we finished our first part, that is composition or structure of the urinary system with drawing. অর্থাৎ তোমরা যখন শিখবা কিডনির স্ট্রাকচার শিখবা এবং এটার সাথে এর ফাংশনটাও কি এবং ছবি সহ শিখবা। সরি, দেয়ার ওয়াজ এ ফোন কল। সো তোমাদের প্রথমে শিখতে হবে যে ইউরিনারি সিস্টেমের ফাংশন স্ট্রাকচার কি এবং ড্র মানে ছবিটা আঁকা শিখবা, ঠিক আছে? এই যে আমি যেটা দেখাইলাম, এই যে ছবিটা কিডনি এবং এই ছবিটা শিখবা, ঠিক আছে? এখন দেখো, এই যে আমি ব্লাড ভেসেলের কথা বলছিলাম, দেখো ব্লাড ভেসেলগুলো কিভাবে কিডনি থেকে একটা আসতেছে একটা যাচ্ছে। লাল রংটা কি বোঝায়? Oxygenated. অক্সিজেনেটেড। আর এইটা কি বোঝায় ব্লু কালারটা? Deoxygenated. এখন আসো, the function of the kidney, function কি? Main function is the production of urine, and then by production of urine it also maintains the water balance in our body. How? Because কিছু ওয়াটার আমাদের শরীরে রিঅ্যাবজর্ব হয়ে যায় এবং কিছু ওয়াটার আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এভাবে আমাদের শরীরের যে ওয়াটার ব্যালেন্স সেটা মেনটেন হয়। Also maintain some osmolarity or buffer system in our body by maintaining the water balance, and also regulates the quantity and concentration of extracellular fluid ions like sodium, potassium chloride,
ক্যালসিয়াম, হাইড্রোজেন আয়ন, বাইকার্বনেট আয়ন, ফসফেট আয়ন এবং মেইনটেইন প্লাজমা ভলিউম। তাহলে আমরা কি বলছি, মেইন কাজ হচ্ছে যে কিডনির নেফ্রন দিয়ে গ্লোমেরুলাস দিয়ে ইউরিন তৈরি হচ্ছে। আর একটা কি কাজ করতেছে, পানির ভারসাম্য আমাদের শরীরে রক্ষা করতেছে। কিভাবে? কিছু পানি বের করে দিচ্ছে, কিছু পানি শরীরের মধ্যে সে ফেরত নিয়ে আসতেছে। এবং আরো কি কাজ করতেছে, আমাদের শরীরে তোমরা জানো বিভিন্ন ধরনের আয়ন থাকে, যেই আয়ন গুলা যদি না থাকে আমাদের শরীরের সবগুলা সেল মরে যাবে। যেমন যদি সোডিয়াম আর ক্লোরিনের কোনো প্রবলেম হয়, তোমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প করে আসছো কিনা? জি ম্যাম। ম্যাম পড়ে আসছো। Yes, তাহলে ma'am. সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কোনো কারণে শরীরের আয়নের ঘাটতি হয় কোনো কারণে, তাহলে আমাদের সেলগুলা মারা যাবে এবং সেলের ওই আয়ন উল্টাপাল্টা হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে আমাদের শরীরের কার্যকলাপ। তো এই জন্য এই আয়নগুলার কনসেন্ট্রেশনও কিডনিটা মেনটেন করে এবং প্লাজমা ভলিউমও মেনটেন করে, কারণ কিছু প্লাজমা ভলিউম এখান দিয়ে এসে ইউরিন তৈরি হচ্ছে, কিছু প্লাজমা বের হয়ে যাচ্ছে, তো এই কারণে প্লাজমা ভলিউমটাও মেনটেন করে। The next function is to maintain acid-base balance in the body and excrete the end products of the body metabolism like urea, uric acid, creatinine, bilirubin. অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিজমের ফলে যে এই ওয়াস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলা সে বের করে দিচ্ছে। Also excrete some drugs, food additives. So after going inside the body, the drug works and the waste product or toxin part of the drug is also removed by the kidney and produce erythropoietin. What is erythropoietin? Hormone. It is an enzyme or hormone. So what is the function of this hormone? Produce erythrocyte. Produce vitamin Produce erythrocyte. This is erythrocyte. So you can see kidney does a lot of function and it is very important for our body because also it produces erythrocyte in emergency cases, not in normal case, in emergency cases, and also produces renin. Renin, it is an enzyme also very important for our functions. I will talk it later details. And convert the vitamin D. এই যে দেখো আমরা করোনার মধ্যে কি আলোচনা করতেছি, আমাদের শরীরে যদি ভিটামিন ডি থাকে করোনা ইনফেকশন কম হবে। এবং তোমরা জানো কিনা, অনেক তোমরা তো জার্নাল পড়ো না, অনেক সায়েন্টিস্ট অনেক রিসার্চ করছে এবং অনেক হসপিটালে অ্যানালাইসিস করে দেখছে যে যেসব দেশে ভিটামিন ডি মানুষের শরীরে কম পায়, যেমন ইউরোপিয়ান কান্ট্রি, কারণ ওদের সূর্যই ওঠে না, সারাদিন ডার্ক থাকে, তো তাদের ক্ষেত্রে কি হয়, এই করোনা ইনফেকশনের চান্সটা বেশি, কারণ ইমিউনিটি, ভিটামিন ডি এগুলোর একটা রিলেশনশিপ আছে। তো আমাদের দেশে কিন্তু এটা খুবই কম হয়। তোমরা সারাদিন রোদে বেরোতে ঘোরো, তোমরা গ্রামে দেখো যে কৃষকরা কিভাবে সারাদিন করে রোদের মধ্যে থাকে, তো তাদের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার চান্স খুবই কম। তো ভিটামিন ডিটা অ্যাক্টিভ হয় হচ্ছে কিডনিতে গিয়ে, সো কিডনির ফাংশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। So excretes we are talking that kidney excretes the waste product of the metabolic waste product, that is urea, which is come from the protein metabolism, uric acid, which is come from the nucleic acid metabolism, and creatinine, it is also come from the muscle metabolism, and bilirubin, it is come from hemoglobin metabolism, and also some hormones. Okay, hormones also excreted or going out through urethra. And you know that the buffer system, there are some systems works for the act as the buffer system, which is here kidney also act as a buffer system because it maintains the alkaline and acidic condition, ion concentration. By this they also contains the acid base balance of our body. শোনো, আমাদের শরীরের একটা নির্দিষ্ট অ্যাসিড বেস ব্যালেন্স অর্থাৎ পিএইচ এর একটা রেঞ্জ আছে। এর যদি উপরে যায় আমাদের জন্য সমস্যা, এর যদি কম হয় আমাদের জন্য সমস্যা, যেটা তোমাদেরকে এই ইন্টিগ্রাল ফিজিওলজিতে পড়ানো হবে। তো এই অ্যাসিড বেস ব্যালেন্সটাও অলসো কিডনি নিয়ন্ত্রণ করে। এখন আসো যে আমরা এতগুলা ফাংশন বললাম, তার মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে যেটা কিডনি করে। কি করে? সে কিছু হরমোন, এনজাইমস আমরা অলরেডি কথা বলে ফেলছি, যেগুলা কন্ট্রোল করে এবং সিক্রেট করে হচ্ছে কিডনি। যেমন erythropoietin is secreted from the kidney and it stimulates the bone marrow for the production of red blood cell. And again another is it produces renin, and renin lower the blood pressure of our body by some enzymatic action.
What is the enzymatic action? The enzyme is known as angiotensin renin system. অর্থাৎ রেনিন এনজিওটেনসিনোজেন বা এনজিওটেনসিন একটা সিস্টেম, একটা এনজাইম সিস্টেম আছে, সেটার মাধ্যমে সে কি করে আমাদের ব্লাড প্রেশার কমায় দেয় এবং এখানে একটা হরমোনকে সে অ্যালডোস্টেরন একটা হরমোন আছে, এই হরমোনকে সে কাজ করতে সাহায্য করে। আরেকটা আছে 125 ডাইহাইড্রক্সিকোলিফিকেলসিফেরল। শোনো, নামটা কিন্তু খুব কঠিন না, এটা দু একবার পড়লে, বা ক্যালসিট্রিওল এটা লিখলেও হবে। এইটা হচ্ছে ভিটামিন ডি এর একটা ফর্ম, যেটা কিডনিতে গিয়া অ্যাক্টিভেটেড হয় এবং এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস মেটাবলিজমে হেল্প করে। এবং এটা আরেকটা কাজ হচ্ছে প্রোডিউস প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন আরেকটা হরমোন যেটা রিপ্রোডাক্টিভ ফাংশনে সাহায্য করে। কিডনি হেল্পস অলসো প্রোডাকশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে আমরা হরমোনের মধ্যে যদি যাই, যদি বলি যে হরমোনে কি কি কাজ করতেছে, তাহলে আমরা প্রথমে বলবো যে ইরাইথ্রোপয়েটিন তৈরি করছে, রেনিন তৈরি করছে, ভিটামিন ডি কে অ্যাক্টিভ করতেছে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করছে। কয়টা হইলো কাজ? চারটা মনে বলো তো একটু কি কি, একজন বলো বলো চারটা কি কি বলো। ম্যাম কিডনির মধ্যে ইরিথ্রোপয়েটিন আছে, সেটা হচ্ছে বোন মেরুকে। ইয়েস ম্যাম। ইরাথ্রোপয়েটিন আছে না, ইরাথ্রোপয়েটিন সে সিক্রেট করতেছে, তৈরি করে। হ্যাঁ বলো। ওকে ম্যাম, ইরিথ্রোপয়েটিন সিক্রেট করে, এই ইরিথ্রোপয়েটিন হচ্ছে বোন মেরুকে স্টিমুলেট করে, দেন ইরিথ্রোসাইট প্রোডিউস হয়। রাইট। আরেকটা হচ্ছে যেটা রয়েছে সেটা প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইয়ে করে, যার ফলে রিপ্রোডাক্টিভ যে একটা ক্ষমতাটা সেটা জেনারেট হয়। আর হচ্ছে থাকলো রেনিন আছে, রেনিন হচ্ছে ব্লাড প্রেশারকে কমাচ্ছে, মানে আর কি স্বাভাবিকের মতো রাখছে। আরেকটা ম্যাম আরেকটা কি ছিল? ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে কে? ইয়েস ম্যাম, ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে 125 ডাইহাইড্রোক্সিকোলিফেরল। গুড। এটার কি কাজ? এটা কি জিনিস? এটা মূলত ভিটামিন ডি ম্যাম। হ্যাঁ, ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে কিডনি। ইয়েস ম্যাম। ঠিক আছে, শোনো, আরেকটা যদি না মনে পড়ে করোনার কথা মনে পড়বা, ঠিক আছে? তাহলে মনে পড়বে। ঠিক আছে, গুড। এই চারটা তোমরা শুনছো, ওটা মাথায় ঢোকায় রাখো। এটুকু যদি মনে থাকে, এটুকু যদি তোমরা বাংলা থেকে ইংলিশ করতে পারো, এটাই অনেক। ঠিক আছে, এখন আসো, আমরা বলতেছিলাম যে ইরিথ্রোপয়েটিন ইজ সিক্রেটেড ফ্রম দ্য কিডনি হুইচ প্রডিউস erythrocytes. How? When? If we say that there is some critical condition in our body, কখন যদি তুমি কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ো, তোমার শরীর যদি পড়ে, তখন কিডনি স্পেশাল যদি কোনো সেন্স ক্যারি করে যে আমার ইরাইথ্রোপয়েটিন তৈরি করতে হবে, আমার আরবিসি তৈরি করতে হবে, তখন হচ্ছে কিডনি সিক্রেটস ইরাইথ্রোপয়েটিন। If you go up in the mountain, there will be low pressure of the gases, so you will suffer deficiency of oxygen. It is known as hypoxia. Hypoxia means low level of oxygen in our body. So that condition, you cannot take your breath because oxygen is very low, because you in the top, in the Mount Everest. So what will happen then? So it will give signals in your body is falling, cannot take the breath because oxygen is low. So please produce more oxygen. So who is carrying oxygen in our blood? This is red blood cell. So you have to increase the number of red blood cell. So then kidney will secrete erythropoietin. This erythropoietin will give message to the bone marrow, please produce RBC. So bone marrow will produce RBC, and this RBC will carry more oxygen, and your oxygen will be minimized. Oxygen deficiency will be minimized. Okay, বোঝা গেছে? Yes, ma'am. আরেকবার বুঝতে চাও? Yes, ma'am. আরেকবার বলেন ম্যাম। আমাদের শরীরে, বাংলায় বলি, আমাদের শরীরে মাঝে মাঝে এমন কোনো সিচুয়েশন হতে পারে যে কারণে আমাদের শরীরের অক্সিজেন ঘাটতি হতে পারে। যেমন একটা সিচুয়েশন হলো, তুমি যদি কোনো কারণে পাহাড়ের উপরে যাও, ট্রেকিং করো, মাউন্ট এভারেস্টে যাও বা যে কোনো পাহাড়ে যাও, সেখানে কি হয়, ওইখানে বাতাসের যে চাপ, আমাদের শরীরে যে বাতাসের চাপ, সেটার সাথে একটা সামঞ্জস্যতা নষ্ট হয়ে যায়।
এবং বাতাসের প্রেসারের কম থাকার কারণে ওখানে অক্সিজেন আমাদের ঘাটতি হয়। তো এই কন্ডিশনকে বলা হয় হাইপক্সিয়া, লো অক্সিজেন। তো এই কন্ডিশনটা আমাদের বলে যে আমাদের অক্সিজেন বেশি লাগবে। এটা যখন বলে তখন অক্সিজেন ক্যারি করে হচ্ছে আরবিসি। তো এই কারণে কিডনি ইরাইথ্রোপয়েটিন তৈরি করে। এই ইরাইথ্রোপয়েটিন বোন মনিকো সিগন্যাল দেয় যে তুমি আরবিসি তৈরি করো, আরবিসি তৈরি হয় এবং আরো অক্সিজেন আমরা নিতে পারি। এটাই হচ্ছে মূল মেকানিজম, ঠিক আছে? তাহলে আমরা যদি ম্যাম বলি যে এই কোন সিচুয়েশনে হাইপোক্সিয়া বলো। ম্যাম ওই হাইপোক্সিয়া তো হয় মূলত কারণ হচ্ছে যে অ্যাটমসফিয়ারে অক্সিজেনের কম থাকার কারণে। হ্যাঁ, তো এখন যদি আরবিসি প্রোডাকশন ইনক্রিজ করেও তাহলে কি ম্যাম ওই অ্যাটমসফিয়ার থেকে আমরা বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ করব যার কারণে আরবিসি বেশি পরিমাণ অক্সিজেন সার্কুলেট করতে পারে? এখন কথা হচ্ছে কি, এই যে আরবিসি তৈরি হচ্ছে এটা কিন্তু ফিজিওলজিক্যাল মেটাবলিজম, ঠিক আছে? তার মানে এই না কিন্তু যে ওই আরবিসি গুলা কিন্তু খুবই ইমেচিউর থাকে, তাই না? তারা কিন্তু এত অক্সিজেন আসলে ক্যারি করতে পারে না। কিন্তু তারপরেও তোমার এটা হচ্ছে ফিজিওলজিক্যাল যে অক্সিজেন কিছুটা হলেও বাড়ে। কারণ হচ্ছে তোমার আরবিসি বেশি মানে কি, অক্সিজেন তোমার আরবিসি যদি একটু নির্দিষ্ট পরিমাণ থাকে সে তো নির্দিষ্ট পরিমাণ অক্সিজেনই ক্যারি করতে পারবে। কিন্তু আরবিসির পরিমাণ যদি একটু বেড়ে যায় তাহলে কিন্তু জি। অক্সিজেন ক্যারি করার একটু ইয়েও বাড়বে, স্পেসও বাড়বে, ঠিক আছে? ওই অ্যাটমসফিয়ার থেকে যেটুকু ছিল আর একটু বেশি জি ম্যাম। তার মানে ম্যাম হাইপোক্সিয়া হইলে আরবিসি পরিমাণ বেড়ে যায়। বেড়ে যাবে। এটাকে কি বলে আরবিসি বেড়ে গেলে? হাইপোক্সিয়া এই আরবিসি বেড়ে গেলে কি বলে? পলিসাইথেমিয়া। 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 এখন আসো রেনিন। রেনিন কি জিনিস? ইট ইজ অ্যান এনজাইম সিক্রেটেড বাই দ্য কিডনি বাই এ স্পেশাল টাইপ অফ সেল and special type of cell and apparatus. Apparatus জিনিসটা কি? When some systems or something works together, it is known as apparatus. So there is a special apparatus in the kidney that is known as juxtaglomerular apparatus. এই juxtaglomerular apparatus থেকে renin secrete হয় এবং it activates the renin angiotensinogen system by converting the angiotensinogen to angiotensin 1 and 2 and lower the blood pressure or maintain the blood pressure. তাহলে আমরা বলতেছি যে কিডনিতে একটা জিনিস আছে যেটাকে বলা হয় juxtaglomerular apparatus বা সেলস। এটা আসলে কি জিনিস? অনেকগুলা সেল বা অনেকগুলা টিস্যু মিলে একত্রিত হয়ে একটা জিনিস তৈরি করা, এটা বলা হয় juxtaglomerular সেল। এই juxtaglomerular নামটা এমন উদ্ভট কেন? উদ্ভট হলো juxtaglomerul কি? গ্লোমেরুলাস। জাক্সটা মানে গ্লোমেরুলাসের কাছে, জাস্ট পাশে, এই জন্য এটার নাম হচ্ছে juxtaglomerulus, জাস্ট পাশে, এবং এই জন্য এটার নাম হচ্ছে juxtaglomerular apparatus, ঠিক আছে? তো তারা কি করে? রেনিন সিক্রেট করে, যেটা কি করে একটা এনজাইম সিস্টেমের মাধ্যমে কাজ করে আমাদের ব্লাড প্রেশারটা মেনটেন করে। আচ্ছা, এটা এত ইম্পর্টেন্ট না। এখন আসো, তাহলে এখন আমরা পড়বো যেটা, তাহলে আমাদের we finished the structure of the kidney, the function of the kidney, also all types of function, also the main functions, also the production of hormones and enzymes. তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে যে কিডনির ফাংশন কি, or which are the hormones or enzymes produced by the kidney and what are the functions, এটাও আসতে পারে। তাহলে শুধু হরমোন এবং এনজাইমের পার্টটা আসবে। আর যদি টোটাল ফাংশন আসে তাহলে কোনটা আসবে? নরমাল ফাংশনটাও আসবে প্লাস হচ্ছে হরমোন এবং এনজাইমস এটাও আসবে, ঠিক আছে? Now we will talk about the specific parts, their structures, functions of the kidney. The first part is kidney. আমরা কিন্তু 181 জন আছি, 176 জন ছিলাম, ঠিক আছে? পার্টিসিপেন্টস তোমরা আসো তো না? আমি একটু স্ক্রিন শেয়ার দিই, 1 মিনিট স্ক্রিন শেয়ারটা অফ করি। তোমরা এখন আসো কয়জন? 181 জন। ম্যাম 181। বলো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? No, ma'am. নেই? ম্যাম রেনিনটা একটু বুঝাই দিলে ভালো হতো। বুঝাই দিচ্ছি। রেনিন কি জিনিস? এনজাইম। এনজাইম। তুমি বুঝাই দাও আমাকে, রেনিন হচ্ছে কি জিনিস? এনজাইম, ঠিক আছে? এই এনজাইমটা কোথা থেকে আসে? কিডনি প্রোডিউস করে। কিডনি প্রোডিউস করে। কিডনির কোথা থেকে প্রোডিউস করে? juxtaglomerulus বা juxtaglomerular apparatus। Apparatus. এখন আসো যে এই কিডনি কি কাজ করে, রেনিন কি কাজ করে? ব্লাড প্রেশার রেগুলেশন। হ্যাঁ, ব্লাড প্রেশার রেগুলেশন করে। কিভাবে করে?
এই কে শোনা যাচ্ছে না? নো Adjutants. সাউন্ড। কখন শোনো নাই তোমরা? ও একটা সময় আমি যে অফ করছিলাম তখন তো কিছু বলি নাই। ঠিক আছে, এখন শোনো, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে শুরু হয়। কিসের মাধ্যমে সে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে? অ্যানজিওটেনসিন। রেনিন Angiotensin. এনজিওটেনসিন মেকানিজমের মাধ্যমে সে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, কি? এখন আসুন, আমি বন্ধ করলাম কেন বলো? বলো, আমি প্রশ্ন করবেন মনে হয় আমাদের ক্যামেরা বন্ধ করলাম কেন বলো? না, প্রশ্ন করবো দেখে না, তোমাদের অ্যাটেন্ডেন্স নিলাম। ঠিক আছে, এখন আসো, এখন আমরা যে কিডনি আমরা করছি, যে এখন পড়বো আমরা কিডনি কি। বোঝা গেছে কিনা তোমার? প্রশ্ন বোঝা গেছে? রেনিন কি এবং এটা কিভাবে করে তোমাদের সামনে আমি আরো আসতেছি। মানে অ্যাপারেটাস বলতে কি বোঝালেন? অ্যাপারেটাস বলতে বোঝায় যে একটা কালেকশন অফ সামথিং ইজ নোন অ্যাজ অ্যাপারেটাস। মানে এখানে নিশ্চয়ই এমন কিছু আছে, কয়েকটা জিনিসের কম্বিনেশন আছে, বুঝছো? এই জন্যই অ্যাপারেটাস। ওকে ম্যাম। এখন কি কম্বিনেশন আছে আমি তোমাদের পরে ডিটেইলস বলছি। So now we talk about the kidney, especially kidney and ureter, urethra, urinary bladder, all things. So kidney ki? Kidney is a pair of bean-shaped organs that lie in the back of the abdominal cavity. So we know thoracic cavity there is lung and heart, and in the abdominal cavity there is kidney. And kidney as retroperitoneal. Retro means behind. So behind the peritoneum, you know that there is a part known as peritoneal cavity, and peritoneum, this behind the peritoneum, it is known as retroperitoneal organ. So each kidney is 5 to 6 inches. It is mainly for human. 4 to 5 inches or 10 to 12 centimeter, and it varies with the species and differ from animal to animal. Okay, তাহলে আমরা বলতেছি একটা বিন শেপ, মানে এটা কিসের মতো? সিমের মতো একটা অর্গান। তোমরা জানো কি যে সিম খেলে কিডনি ভালো থাকে? কারণ কি? সিমের শেপ আর কিডনি শেপ একই রকম। কোনটা খেলে কান ভালো থাকে বলো তো? কান। মাশরুম। মাশরুমের শেপ কানের মতো। এরপরে বলো তো লাং কোনটা ভালো থাকে? লাং। গ্রেপ। আঙ্গুর খেলে লাং ভালো থাকে। So each kidney is supplied with a renal artery and renal vein. Already we discussed. Act on plasma flowing through to produce urine. From urine drained to the renal pelvis, located at the medial inner core of each kidney. Urine is drained into the ureters, stored temporarily in the urinary bladder before it empties through the urethra to outside of the body. বুঝাই দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি 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 জি, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা।
হ্যালো, শুনতে পাচ্ছো? Yes, ma'am. জি ম্যাম। সরি, এই যে একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল, একজন টিচার ফোন দিছিল। তাহলে আমরা বলছি যে এই জিনিসটা একটু বেশি হয়ে গেছে না, এটা বলতেছে কি যে যখন প্লাজমা তোমার ব্লাড ভেসেলের মাধ্যমে কিডনিতে আসবে, সেখান থেকে ইউরিন তৈরি হবে। ইউরিন তৈরি হয়ে কোথায় যাবে? আমরা উপরের ছবিতে যদি যাই, ইউরিন তৈরি হয়ে এই যে এখান থেকে ইউরিন তৈরি হবে, তারপরে সেটা আসবে রেনাল পেলভিসে। রেনাল পেলভিস দিয়ে সে দিকে যাবে, ইউরেটারে গিয়ে ইউরিনারি ব্লাডারে গিয়ে সে স্টোর হিসেবে থাকবে। তারপরে যখন আমাদের ব্রেনে সিগন্যাল যাবে যে আমাদের ইউরিনেশন করতে হবে, কারণ এটা ফিল আপ হয়ে গেছে, এখন আমাদের প্রেসার দিচ্ছে, এবং তখন কি হবে? স্পিংটারটা লুজ হয়ে যাবে এবং আমরা ইউরিনেশন করব। এটাই এটা বলা হয়েছে, ঠিক আছে, যে ইউরেথা দিয়ে ইউরিনটা বের হয়ে আসবে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে কিনা? ঠিক আছে, জি ম্যাম। এই যে দেখো, জি ম্যাম। এই যে এখানে কি হচ্ছে, দুইটা কিডনি দিয়ে ইউরিন তৈরি হলো, তৈরি হওয়ার পরে ইউরেটার দিয়ে আসলো, ইউরেটার দিয়ে এসে ইউরিনারি ব্লাডার দিয়ে আলটিমেটলি ইউরেথা দিয়ে শরীরের বাইরে বের হয়ে যাচ্ছে। এখন আসো ইউরেটার কি? এই দুটা ইউরেটার দুটা কি আমরা দেখতে পাচ্ছি যে ইউরেটার হচ্ছে দুটা টিউব লাইক স্ট্রাকচারস। টিউব লাইক স্ট্রাকচারস, ureters are smooth muscle wall duct or tube, exist each kidney at the medial border in the close proximity to the renal artery and vein, carry urine to the urinary bladder. এই ছবিটা দেখো, তাহলে বলতেছে যে এই যে আর্টারি এন্ড ভেইন আছে, এর কাছে দিয়ে there is two tubes originates and go directly to the urinary bladder. This is known as ureter. This is closed wall duct or tube, ureter. Now ureter is finished, then urinary bladder. This is a sac like structure, temporarily stores urine, hollow distendable smooth muscle wall sac, periodically empties to the outside to the body through the urethra. তাহলে এটা বলতেছে কি ইউরিনারি ইউরিনকে কিছু সময়ের জন্য এটা স্টোর করে রাখছে এবং এটা আউটসাইডে ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাচ্ছে আলটিমেটলি। এই যে দেখো তোলে। এবং ইউরেথ্রা কি conveys urine to the outside of the body. In females urethra is straight and short about 4 cm, but in males it is 19 to 20 cm and follows converting bladder to the outside. Dual function, provides route for elimination of urine to the from the bladder and also passageway for semen for reproductive organs. তাহলে এখন আমরা আসি ইউরেথ্রা কি? ইউরেথ্রা হচ্ছে যেটা ইউরিনকে যে পার্টটা বাইরে বের করে দেয় সেটা হচ্ছে ইউরেথ্রা। এটা ফিমেলের ক্ষেত্রে ছোট এবং খুবই শর্ট, এটা হলো 4 সেন্টিমিটার, বাট মেলের ক্ষেত্রে এটা খুবই লম্বা এবং মেলের ক্ষেত্রে এটার ফাংশন দুইটা। ফিমেলের ক্ষেত্রে ফাংশন কয়টা? একটা, ইউরিন বের করে দিবে। মেলের ক্ষেত্রে এটার ফাংশন গেনটা দুইটা, একটা হচ্ছে ইউরিন এক্সক্রিয়েশন অ্যান্ড এক্সক্রিয়েশন অফ রিপ্রোডাক্টিভ part, that is semen. Semen is কি? Produced from the testis and come through the urethra. বোঝা গেল? জি ম্যাম। ম্যাম, বলো। সিমেন আর স্পার্মের মধ্যে পার্থক্যটা কি? স্পার্ম হচ্ছে শুধুমাত্র হেড টেল নিয়ে একটা পার্ট, ঠিক আছে, আর সিমেন হচ্ছে টোটাল স্পার্ম সহ যে ফ্লুইড পার্টটা থাকে সেটা হচ্ছে সিমেন। অর্থাৎ তোমার অনেকগুলো গ্ল্যান্ড থাকে, ছেলেদের অনেকগুলো গ্ল্যান্ড থাকে, টেস্টিস থেকে তো স্পার্ম বের হয়, তার সাথে অনেকগুলো গ্ল্যান্ডের ফ্লুইড মিলায় সেটাকে ভলিউমিনাস করে একটা যে পার্টটা আসে সেটা হচ্ছে সিমেন। ঠিক আছে, এখন আসো, এই যদি ফ্লুইড না থাকতো কি হইতো বলো? এখন প্রশ্ন বলো। ম্যাম Fluid না তাহলে থাকলে কি ম্যাম হতো? স্পাম তো সাদা কাটতে পারবে না, মারা স্পাম যাবে। সাঁতার কাটতে পারবে না এবং স্পামের নিউট্রিশন পাবে না, স্পাম মারা যাবে খুব দ্রুত যদি সিমেন্ট না থাকে। ঠিক আছে, বলো আর কিছু আছে কিনা? এখন আরেকটা জিনিস বলি যে এই যে মেলের ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, পোস্টেড গ্ল্যান্ড নামক একটা গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে ব্লাডারের পেছনে থাকে এবং ইউরেথ্রার চারিদিকে থাকে। এই পোস্টেড গ্ল্যান্ডে কি হয়, নরমালি এটা সিক্রেশন, যে সিমেনে কিছু সিক্রেশন দিয়ে থাকে, মানে সিমেনের ভলিউম বাড়ায়। কিন্তু কোনো কারণে যদি এখানে ক্যান্সার হয়, স্টোন হয়, তাহলে এটা কি করে? ইউরিনেশন বন্ধ করে দেয়। কারণ কি, যদি কোনো কারণে এখানে ক্যান্সার হয়, সাধারণত দেখা যায় কি ছেলেরা যখন একটু বয়স্ক হয়ে যায়, অনেকের ক্ষেত্রেই বিভিন্ন কারণে এখানে ক্যান্সার হতে পারে বা এই গ্ল্যান্ডটা বড় হয়ে যেতে পারে, হাইপারট্রফি হয়ে যেতে পারে। তখন কি হয়, ইউরেথ্রার চারিদিকে যেহেতু এটা পেঁচায় থাকে, তো ইউরেথ্রা বন্ধ করে দেয়, এই কারণে ছেলে তখন ইউরিনেশন হবে না। এটা কিন্তু অনেকেরই হয় এটা, এবং এটা খুব ভাইটাল একটা অসুখ। ঠিক আছে, বলো এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে?
আর কোনো না প্রশ্ন ম্যাম, আছে কিনা? আজকে আমরা এই পর্যন্তই পড়ি আমি বন্ধু বুঝতে পারছি। প্রথম দিন। আচ্ছা ম্যাম, Yes, ma'am. জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আর কোনো এই টোটাল পড়ার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো সাজেশন আছে কিনা যে বুঝতে পারি নাই বা এইভাবে পড়াইলে আমাদের ভালো হয়, ওইভাবে পড়াইলে ভালো হয়, বলো। No, ma'am. বুঝতে পারছি সব। ঠিক আছে ম্যাম। সুন্দর জিনিস না ম্যাম বোঝার কিছু নাই, বলো। ম্যাম, আমার হাইপোক্সিয়াতে যে ইলেকট্রোসাইট তৈরি হচ্ছে, ঠিক আছে, তো এইটা মানে কতক্ষণ সময় লাগতেছে হইতে? সময় তো অনেকক্ষণই লাগবে, কারণ একটা জিনিস তো বললেই ওটা সাথে সাথে তৈরি হয়ে যাবে না। হ্যাঁ, ধরো অক্সিজেনের অক্সিজেন অনেক কমতে হবে, যে কারণে বডির প্রত্যেকটা জিনিসকে মানে সেলকে বুঝতে হবে যে আমার অক্সিজেন কম পাচ্ছি আমি, ঠিক আছে। তার মানে কি টোটাল সিস্টেমটা তোমার এখানে সমস্যা হবে। টোটাল সিস্টেমটা সমস্যা হওয়ার পরে তখন তোমার ব্রেনে সিগন্যাল যাবে যে আমার অক্সিজেন খুবই ঘাটতি হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, অক্সিজেনের কারণে আমার মানে সেলের মধ্যে যে মেকানিজম হয় সেগুলো হতে পারছে না। তখন তোমার ব্রেনে গিয়ে সিগন্যাল দিবে, তখন তোমার কিডনিতে ওটা পৌঁছাবে, একটা সিগন্যাল যাবে আর একটা সিগন্যাল, বিভিন্ন রিসিপ্টর থাকে তারা নিবে, নেয়ার পরে কিডনিতে সিগন্যাল যাবে, তারপরে সেই রাতে প্রোটিন তৈরি করবে, তারপরে সেটা আবার ব্লাডের মাধ্যমে যাবে কোথায়, বোন মেরুতে, বোন মেরু থেকে আবার বলবে কি, তখন আবার তৈরি করবে আরবিসি। আর এইবার আরবিসি গুলো অনেক ছোট থাকে, যারা আসলে তেমন ইম্যাচুয়ার ম্যাম। ইম্যাচিউর আরবিসি। তার মধ্যে কি থাকবে তাহলে ইম্যাচিউর আরবিসিতে কি থাকে? রেটিকুলোসাইট। আরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে, সে কি আসলে নিউক্লিয়াস থাকে। অক্সিজেন তেমন ক্যারি করতে পারবে? পারবে না না। ম্যাম। না তো আসলে না, তেমন ম্যাম। কোনো ফাংশন আসলে হয় না, ওই হাইপক্সিয়াটা আসলে থেকেই যায়, বুঝছো। কিন্তু আমাদের শরীরে পলিসাইথেমিয়া হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এটা কোনো সমস্যা না, আরবিসি যদি অল্প বেড়ে যায় দিস ইজ নট এ প্রবলেম, কারণ আরবিসি কিছুদিন পর পরই মারা যাচ্ছে, 120 দিন পর পর। তো এটা সমস্যাও তেমন কোনো সমস্যা হয় না, ওকে। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ম্যাম, আমাদের কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে সেখান থেকে অ্যাড্রেনালিন হরমোন হ্যাঁ, ক্ষরণ হ্যাঁ। হয়, তাই না হ্যাঁ, হ্যাঁ। ম্যাম? একটা ক্লাসে স্যার পড়াইছিল যে অ্যাড্রেনালিন হরমোন 2 জায়গা থেকে ক্ষরণ হয়। ম্যাম, আমি ক্লাসে শুধু একটা নোট করতে পারছি, আরেকটা পারিনি ম্যাম, খুঁজে পাইনি। অ্যাড্রেনালিন হচ্ছে তোমার ইয়ে থেকেই তো হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। আর একটা মনে হয় আর একটা যে কোথায় হয় আমি পড়ছিলাম, আচ্ছা আমি তোমাকে জানাবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে আচ্ছা জানাবো। আর অ্যাড্রেনালিন এখানেও সাহায্য করে, অ্যাড্রেনালিন কিডনি মানে এই যে কিডনিতে রেনিন এনজিওটেনসিনোজেন সিস্টেমও অ্যাড্রেনালিন এখানকে সাহায্য করে, ঠিক আছে। এটা তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আর কিছু আছে কিনা বলো। আর তোমাদের এন্ডোক্রাইন এন্ড রিপ্রোডাক্টিভ ফিজিওলজি যে হরমোনের পুরো পার্টটা পড়ানো হবে 2 তে, ঠিক আছে। তোমাদের বড় ভাইরা পড়তেছে এখন, 2 তে পড়ানো হবে, বলো। আচ্ছা ম্যাম। আর কোনো কোশ্চেন আছে কিনা? ভার্সিটিতে তোমরা নাই, ভার্সিটির প্রাণ নাই, বুঝছো। ভার্সিটিতে মনে হচ্ছে মরা মরা। ম্যাম ভার্সিটিটা কবে খুলবে? তোমাদের হলে কি সুন্দর ফুল হয়েছে, কিন্তু তোমরা নাই। ভার্সিটি খুলবে কোনো ঠিক নাই, যেদিন সরকার নির্দেশ দিবে সেদিন খুলে যাবে, তারপর থেকে ফেব্রুয়ারি মার্চের দিকে মেবি আশা করা যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, ঠিক আছে। ফার্স্ট ক্লাস ম্যাম, এই অ্যাড্রেনাল যে হরমোন নিউরন থেকেও তো হয় মেবি, মানে নির্দিষ্ট যে নিউরন আছে এখান থেকেও তো হয়। নিউরন থেকে কিছুই ক্ষরণ হয় না। শোনো, নিউরন হচ্ছে নার্ভাস সিস্টেমের সেল, মানে এরকম নার্ভাস সিস্টেমের সেল। নার্ভাস সিস্টেম আমাদের একটা গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। মাথার মধ্যে একটা গ্ল্যান্ড আছে পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে অনেক কিছু সিক্রেট হয়, হরমোনগুলো, ঠিক আছে। সেটা হলে 2টা হরমোন হয়, ঠিক আছে। এই ইয়া হয় না, আমি আরো বলবো, ঠিক আছে। ওটা নিয়ে ডিটেইলস বলবো তোমাকে আমি, ঠিক আছে। হয়েছে আর কিছু? ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম, আলাইকুম ম্যাম। নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। ম্যাম, স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা একটু আসসালামু সাদা আলাইকুম, করে দিলে। ব্যাকগ্রাউন্ড অন্য কালার, সাদা, সাদা কি ম্যাম, একটু প্রিন্ট করতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকো, বাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।